আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের সিজন 2 পার্ট 3। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আপু অবাক হয়ে বলল, তুই আবার কি কাজ করছিস? আমি তো অবাক হয়ে তাদের কথাগুলো শুনছি। নীলু বলল, দেখতে পাচ্ছ না, আমি আটাকে ময়দা করছি। আমি বললাম, কি? আটাকে ময়দা করে কিভাবে? ওর কথা শুনে তো দুজনেই হা করে তাকিয়ে আছি। আপু বলল, ও আম্মু, তোমার নাতনিকে নিবা নাকি আমি ওরে বেলুনি দিয়ে পিটামু? আপু বিরক্তি হয়ে বলল মাকে। নীলু বলল, তুমি শুধু গায়ে হাত দিয়ে দেখো। নীলু গরম হয়ে বলল কথাটি। আপু বলল, হাত দিলে কি করবি? নীলু বলল, কি করবো মানে? এটা নিয়ে দৌড় দিব। বলে এক মুষ্টি আঠা নিয়ে দৌড় দিল নীলু। আমি বললাম, আপু, নীলু তো ভারী দুষ্ট হয়েছে। আপু বলল, এ আর নতুন কি ভাবি? আমি বললাম, কি? আপু বলল, সব দোষ তো ভাইয়ের। আমি বললাম, ওনার আবার কি দোষ? আপু বলল, নীলু তো তার মামার 4 ভাগের 1 ভাগও দুষ্টুমি করে না। আমি বললাম, ও, তার মানে আপনার ভাই এর চেয়েও 4 গুণ বেশি দুষ্টু ছিল? আমি অনেকটাই অবাক হয়ে বললাম, ওনাকে এখন দেখলে কেউ বলবে না যে ছোটবেলায় এতটা দুষ্টু ছিলেন? আপু বলল, এর জন্যই তো সবসময় আম্মুর হাতে বকুনি খেত। আমি বললাম, কিভাবে মারতো? আপু বলল, মারতে মারতে টেবিলের নিচে ঢুকিয়ে ফেলতো। আমি বললাম, একমাত্র ছেলেকে এভাবে মারতো? আপু বলল, কি করবে বলো, ওর দুষ্টুমির কোনো লিমিটই ছিল না। নাস্তা বানানো শেষ, ওনাকে ডাকতে গিয়ে তো আমি হতবাগা হয়ে রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। নীলু তার মামাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। উনিও নীলুকে এক হাত দিয়ে জড়িয়ে ঘুমিয়ে আছেন। যেমন তিনি তেমনই তার ভাগ্নি। এরা দুজন একসাথে থাকলে আর কারো প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না। নীলুর বয়সটা তেমন নয়, কতই বা হবে, 6 9 7। এই অবুঝ মেয়েটার মুখে গত 15 দিন ধরে কোনো হাসি রেখা দেখা পাইনি। মামার নিখোঁজ হওয়াতে একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল। এত দুষ্টুমি করা মেয়েটা নিশ্চুপ হয়ে থাকাটা যে বড্ড খারাপ দেখায়। কিন্তু আজ দেখো তার আভাস, তার দুষ্টুমি আর হাসি কিছুতেই থামছে না। সকাল থেকে পুচকিটার দুষ্টুমিতে সবাই বিরক্তি হয়ে গেছে। মামার ফিরে আসাটা যে তার কাছে সবচেয়ে আনন্দদায়ক। কি সুন্দর করে মামা ভাগ্নি শুয়ে আছে। আমি বললাম, এই যে, তোমরা কি নাস্তা করবে না? আমি কথাটা বলতেই নীলু আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো এই বুঝে আমি কাউকে খুন করে ওনাদের সামনে আসলাম। উনি বলল, হুশ, দেখছো না আমরা এখানে ঘুমিয়ে আছি? উনি ফিসফিস করে কথাটি বললেন আমাকে। আমি বললাম, ও তাই নাকি? তো তোমাদের কি খাবার দাবার খেতে হবে না? আমিও ফুসফুস করে বললাম ওনাকে। উনি বলল, খাবো তো, তুমি যাও, আমরা আসছি। উনি চোখগুলো আলতো করে খুলে কথাটি বললেন আমায়। আমি বললাম, ও, তার মানে আপনি ঘুমোচ্ছিলেন না? আমি অবাক হয়ে কথাটি বললাম। উনি বলল, কেউ যদি কানের কাছে এসে কাওয়ার মতো কাকা করে তাহলে কি আর ঘুমিয়ে থাকা যায়? আমি বললাম, কি? আমি কাকের মতো চিল্লাই? অগ্নিরূপে কথাটি বললাম আমি। উনি বলল, আমি কি তোমাকে বলেছি নাকি? আমি তো বাইরে থাকা কাওয়াটাকে বলেছি, তাই না রে নীলু? নীলু বলল, একদম তাই। মোডটা অফ করে চলে আসলাম। নাস্তা শেষে ওনার ম্যানেজার আসছে, তার সাথে কথা বলছেন উনি। গত কিছুদিন ওনার অনুপস্থিতিতে সেই ব্যবসাটা সামলিয়ে রেখেছে। লোকটা যথেষ্টই ভালো, ওনার অতি বিশ্বস্ত একজন মানুষ। হয়তো ম্যানেজার ভালো মানুষ বলেই ওনার ম্যানেজার হতে পেরেছেন। না হয় ব্যবসায়ের এত হিসাব নিকাশ আর টাকা তো এমনি যাকে তাকে দিয়ে দেন না। আমার বাবা, আম্মু আর অনিক এসেছে। অনিক বলল, কি রে আপু, কি খবর তোর? রান্নাঘরে কাজ করছিলাম, তখনই অনিক একটা শসা হাতে নিয়ে খেতে খেতে বলল কথাগুলো। আমি বললাম, কি খবর? আর ভালোই। অনিক বলল, ভালো তো থাকবি, জামাই আসছে বলে কথা। আমি বললাম, অনিক বলল, আচ্ছা আপু, ভাইয়া কোথায় ছিল এতদিন? তোকে কিছু বলেছে নাকি? আমি বললাম, না তো। অনিক বলল, ও, জিজ্ঞেস করিসনি? আমি বললাম, না, এমনিতেই অনেক অসুস্থ উনি, আবার এসব জিজ্ঞেস করে ওনাকে হতাশ করতে চাই না। অনিক বলল, ও, তবে এতদিন এমনি নিখোঁজ হয়ে কোথায় ছিল? নাকি অন্য কোথাও আবার বিয়ে শাদী করে আসছে? অনিক তাচ্ছিলের সাথে কথাটি বলল। আমি বললাম, কিসব আজে বাজে কথা বলছিস তুই? অনিক বলল, আবার এমনটাও তো হতে পারে তোর উনি নিজের ইচ্ছায় উদা হয়ে গিয়েছিল। আমি বললাম, তুই কি চুপ করবি নাকি এখন মরিচের গুঁড়া মারবো তোর গায়ে? আমি রেগে গিয়ে বললাম অনিককে। অনিক বলল, চেতসকে, হাসা কথা কইলে সকলেরই গায়ে লাগে, বুঝছস? আমি বললাম, শোন, ওনাকে আমার ভালো করে চেনা আছে। আমার সাথে যাই করুক না কেন, ওনার মা বাবাকে কখনোই কষ্ট দিতে পারেন না উনি। আমার থেকে 1000 গুণ বেশি উনি তাদেরকে ভালোবাসেন। আর এমন দুর্ঘটনায় আমি একা নয়, ওনারাও কষ্ট পেয়েছেন। আর এমনটা তো উনি ইচ্ছে করে করতে পারেন না। অনিক বলল, তার মানে ধুলাভাই তোকে ভালোবাসে না? আমি বললাম, অন্তত তোর থেকে একটু হলেও বেশি ভালোবাসে। অনিক বলল, তাহলে বেটা বেঁচে গেল। আমি বললাম, কেন? অনিক বলল, কারণ তুই যেহেতু এটা উপলব্ধি করেছিস, তোর উনি তোকে আমার থেকেও বেশি ভালোবাসে, তাহলে তার ভালোবাসাটা পিওর আছে। আপু বলল, কি ব্যাপার, ভাই বোন মিলে কিসের কথা বলা হচ্ছে? আপু রান্নাঘরে ঢুকেই কথাটি বলল।
অনিক বলল, বলছিলাম কি, আপনার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল কেন? আপু বলল, বুঝলাম না। অনিক বলল, না মানে আপনার বিয়ে না হলে আমি সুন্দর একটা অবিবাহিত বিয়ান পেতাম, আর চান্সটাও মারতাম খুব। কথাটা বলে অনিক হাসি দিল, সাথে আপুও হাসলো। আমিও না হেসে পারলাম না। আপু বলল, আহারে, তা এখন চান্স নেওয়া যায় না? অনিক বলল, যায় তো। আপনার মতো একটা সুন্দরী বেআইন থাকতে কেই বা চান্সটা মিস করতে চায়? অনিক আর আপু কথা বলছে আর আমি অবাক হয়ে শুনছি। আমি বললাম, নিতে তো পারিস, সাথে 7 বছরের একটা প্রোডাক্ট ফ্রিও পাবি। অনিক বলল, না না, আমার ফ্রির দরকার নেই, শুধু অরিজিনালটা হলেই হবে। কোথা থেকে নীলু এসে বলল, এই বুইরা বেটা, তুই আমার শসায় হাত দিলি কেন? আহারে, কি করেছে? আমি আর মামা খাবো বলে কষ্ট করে শসাটা ফ্রিজে রেখেছি। আপু বলল, ছি নীলু, এসব কি বলছিস? ও তোর মামা হয়। নীলু বলল, কিসের মামা? আমার তো মামা একটাই। আপু বলল, ও তোর আরেকটা মামা, আর তোর শসা ফ্রিজে আছে। নীলু আর কিছু না বলে চলে গেল, হয়তো ফ্রিজ চেক করবে। অনিকের একটা কথা আমার মাথায় ঢুকলো মাত্র। যখন আমি বলছিলাম উনি আমাকে অনিকের চেয়ে বেশি ভালোবাসে, তখন অনিক একটু স্বস্তি পেল, কারণ অনিকও যে আমাকে তেমনই ভালোবাসেন, যেমনটা উনি ওনার বোনকে ভালোবাসেন। আর বোনের প্রতি ভাইয়ের ভালোবাসাটা সবচেয়ে বেশি নিখুঁত হয়। আর তখনই একটা ভাই স্বস্তি পায় যখন সে তার বোনের মুখে শুনে তার বোনকেও তার চেয়ে একটু বেশি ভালোবাসে। দুপুরে খেতে বসেছি, তখন অনিকের একটা কথায় সবার মুখ বন্ধ হয়ে গেল। অনিক বলল, তো দুলাভাই, আপনার ভ্রমণটা কেমন কাটলো? উনি বলল, বুঝিনি। অনিক বলল, গত 15 দিন যে আপনি ঘুরে বেড়ালেন, ঘোরাঘুরি কেমন কাটলো? আমি বললাম, অনিক কি সব বলছিস? অনিক ওনাকে তুচ্ছ করে কথা বলছে, বিষয়টা ওনার কাছে একদমই ভালো লাগছে না, যা আমি ওনার মুখ দেখেই বুঝতে পারছি। উনি বলল, অনেক ভালো, তোমাকেও সাথে নিয়ে যাওয়াটা উচিত ছিল, তাহলে তুমিও ভ্রমণটা উপভোগ করতে পারতে। উনি দিব্যি হাসি দিয়ে অনিকের সাথে কথার উত্তর দিলেন। এই মুহূর্তে ওনার ফেস দেখে কেউ বুঝতে পারবে না যে অনিককে উনি অনেকটা হেড করে কথা বলছে। আপু বলল, দেখো ভাই, তুমি কথাগুলো যে দিক থেকে বলছো, কথাগুলো সেদিক থেকে সঠিক, তবে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছো ব্যক্তিটা সঠিক নয়। আপু মুখে খুব হাসি রেখে জবাব দিল। ওনার পরিবারটাও একদম ছন্দে ভরা, রাগী বিষয়গুলোকেও কি সুন্দর করে হাসি মুখে উত্তর দিয়ে দেয়। রাতের খাবার শেষে রুমে এসে দেখি উনি নেই, বারান্দায়ও নেই। উনি আবার গেলটা কই? আবার কোথাও উদা হয়ে গেল না তো? এভাবে অসুস্থ শরীর নিয়ে এই নিঝুম রাতে কোথায় গেল উনি? আজকাল উনি এক পলকের জন্য কোথাও গেলে মনের মাঝে এক ধরনের ভয় সৃষ্টি হয়। এই বুঝি আবার ওনাকে পেয়েও হারালাম। কথাগুলো ভাবতে ভাবতে ছাদে চলে এলাম। ছাদের এক কোণে হাঁটু গুছিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে আছেন উনি। আমি বললাম, কি ব্যাপার, এমন হুট করে উদা হয়ে গেলেন কেন? আমার কণ্ঠ শুনতেই উনি চমকে উঠলেন, যেন আমাকে নয়, ভূত দেখেছেন উনি। হয়তো অন্যমনস্ক হয়ে কোনো গভীর ভাবনায় হারিয়েছিলেন। উনি বলল, কই? আমি বললাম, এই যে, এই সময় তো রুমে থাকার কথা, তা না করে আপনি একা একা ছাদে বসে আছেন। ওনার পাশে বসে কথাটি বললাম আমি। উনি বলল, এমনি। আমি বললাম, অনিকের কথায় মন খারাপ করেছেন? উনি বলল, ওর কথায় আবার মন খারাপের কি আছে? যা সত্য তাই বলেছে সে। উনি আকাশের দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি তো জানি। উনি বলল, কি জানো তুমি? উনি আমার দিকে তাকিয়ে বললেন, হালকা চাঁদের আলোয় ওনার শ্যামবর্ণের মুখটি দেখতে পাচ্ছি। ওনার মুখে হতাশার ছাপ। ওনার জীবনে যে বড় কিছু ঘটেছে তা দিব্যি বুঝতে পারছি আমি। আমি বললাম, এই যে, আপনি কখনো নিজের জ্ঞানে আপনার পরিবারকে হতাশ আর কষ্ট দিতে পারেন না। উনি বলল, কেউ কাউকে কষ্ট কখনো ইচ্ছে করে দেয় না। আমি বললাম, এটা আপনার ভুল ধারণা। ওনাকে হারাতে পারলাম না, শেষে বিজয়ের হাসি দিলাম। উনি বলল, যেমন? আমি বললাম, কিছু মানুষ নিজের স্বার্থের কারণে তার জীবনের সাথে প্রতিনিয়ত জড়িয়ে থাকা মানুষগুলিকে ঠকাতে বিন্দুমাত্র সংকোচন বোধ করে না। উনি বলল, আমি যে তাদের দলের অন্তর্ভুক্ত নই এটাও কিন্তু নয়। আমি বললাম, এটা সঠিক নয়, কারণ আমি জানি যে মানুষটা তার আপনজনের জন্য, তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত চেষ্টা করে থাকে, সেই মানুষটা আর যাই করুক কখনো মানুষকে ঠকাতে পারে না। উনি বলল, হয়তো পরিবারের জন্য, তবে বাইরের মানুষদের কাছে বেস্ট তো আমি। আমি বললাম, গত কিছুদিনে যতটা ধারণা পেয়েছি আপনি বেস্ট। উনি বলল, ও, জানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? আমি বললাম, আমাকে বিয়ে করে? উনি বলল, এটা সবচেয়ে বেস্ট। উনি একটা মুচকি হাসি দিলেন। কতদিন পর তার মুখে এমন একটা হাসি দেখতে পেলাম। এই মুহূর্তে অর্ধ জ্যোৎস্না থাকা যাদের সৌন্দর্য আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে ওনার এমন হাসির কাছে। আমি বললাম, তাহলে? উনি বলল, কাজের ব্যস্ততায় কখনো কারো ফোন নাম্বার না দেখে রিসিভ করা। আমি বললাম, তো এতে ভুলের কি আছে? উনি বলল, যদি কখনো তোমার নামটা ছাড়া একবারও তোমার ফোন নাম্বারটা লক্ষ্য করে তোমার নাম্বার ডায়াল করতাম, তাহলে অন্তত তোমার নাম্বারটা মুখস্থ থাকতো। উনি খুব আক্ষেপের সাথে কথাগুলো বললেন। আমি বললাম, এখানে নাম্বার মুখস্থ রাখার সাথে ভুলের সাথে কি সম্পর্ক? আমি অবুঝ হয়ে গেলাম।
ওনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। উনি বলল অনেক কিছু। আমি বললাম অনেক কিছু কি, খুলে বলুন। উনি বলল কোনো এক সময় বলবো, আজ না হয় থাকুক। আমি বললাম না, আজই বলুন। উনি বলল দেখো চাঁদটাকে আজ অর্ধজ্যোৎস্নায় অনেক সুন্দর দেখাচ্ছে। আমি বললাম তা ঠিক, তবে আপনার মুখের হাসির কাছে আজকের চাঁদের সৌন্দর্য তুচ্ছ। উনি বলল সেটা তোমার কাছে হতে পারে। আমি বললাম উনি বলল তবে আমার মনে হয় কি জানো। আমি বললাম কি। উনি বলল তুমি এখানে আসার আগ পর্যন্ত চাঁদটার সৌন্দর্য অপূর্ণ ছিল। যখন তুমি আমার পাশে এসে বসেছ, তখনই চাঁদটার পূর্ণ সৌন্দর্য ফিরে পেয়েছে। চাঁদ যেমন তোমায় পেয়ে পূর্ণতা পেয়েছে, ঠিক আমিও তোমায় আমার জীবন সঙ্গী করে আমার জীবন পরিপূর্ণ। আমি বললাম তাই বুঝি। উনি বলল তাই। কথাটা বলে উনি আমাকে কোলে নিয়ে হাঁটা ধরলেন। তবে আমায় কোলে নিয়ে উনি একটু যেতেই উনি আহ বলে একটা শব্দ করে উঠলেন। বুঝতে পারলাম উনি কোথাও আঘাত পেয়েছেন। আমি বললাম কি হলো। উনি আমাকে কোল থেকে নামিয়ে দিলেন। উনি বলল কিছু না। কথা বলতে ওনার খুব কষ্ট হলো, খুব জোরালো ভাবেই আঘাত পেয়েছেন, কিন্তু কি করে। আমি বললাম কি হয়েছে বলুন না। ওনার কথার আওয়াজটা বিপদের গন্ধে ভেসে আসছে। আমার চোখের কোণেও যে পানি টলটল করছে। উনি বলল পায়ে হালকা ব্যথা পেয়েছি, চলো। চলো বলি উনি যখন পায়ের কদম বাড়ালেন, তখন আবার আহ বলে শব্দ করে উঠলেন। ওনার এখন শব্দ করাটা আর সামান্য আওয়াজে বিদ্যমান ছিল না। মনে হলো কেউ যখন কোনো জোরালো আঘাত করে, তখন আক্রান্ত ব্যক্তি যেভাবে চিৎকার করে ওঠে, ঠিক এর চেয়ে বেশি চিৎকার করলেন বলে মনে হলো। ওনার এমন চিৎকারে কোনো মতে নিজেকে সামলিয়ে ওনাকে ধরলাম, না হয় নিচে পড়ে যেতেন উনি। ওনাকে ধরে নিচে নামাচ্ছি। ওনার এক হাত আমার কাঁধে, অন্য হাত দিয়ে ওনার আরেকটা হাত ধরে আছি। হাঁটতে খুব কষ্ট হচ্ছে ওনার, ডান পা মোটেও নাড়াতে পারছে না। তবুও হালকাভাবে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নামছেন। এখানে তো আর সারা রাত কাটানো যাবে না। বাসার সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। রাত তো আর কম হলো না, রাত প্রায় 2-2:30 হবে। হুট করে আমার হাতে পানির ফোঁটার মতো কিছু পড়ার অনুভব করলাম। উনি কাঁদছেন। পুরুষ মানুষ তো সহজে কাঁদে না। উনি কাঁদছেন, এর মানে খুব জোরালো ব্যথা পেয়েছেন উনি। আজ আমার জন্যই এমন হলো। উনি অসুস্থ, তবুও ওনার কোলে উঠতে হলো আমার। উনি না হয় নিয়েছেন, তাই বলে কি আমার উঠতে হবে? একটাবারও নিষেধ করলাম না। যদি না আমি ওনার কোলে উঠতাম, তাহলে তো মাঝরাতে এমন একটা বিপদ হতো না। আমি বললাম সব দোষ আমার, আমার কারণেই আজ এমন হয়েছে। উনি কিছু বলছেন না, হয়তো কথা বলার শক্তিটুকুও নেই ওনার মাঝে। থাকবে কি করে, অল্প ব্যথা তো আর পায়নি। কতটা গভীর ব্যথা পেয়ে থাকলে ওনার মতো এত একটা শক্ত মনের একটা মানুষ কাঁদতে পারে। আমি বললাম সবসময় আমার মনের ইচ্ছেগুলো একটু বেশি আদিক্ষেতা হয়ে যায়, নিজে নিজেই কথা বলছি। উনি বলল চুপ করো তো, তোমার কারণে ব্যথা পেয়েছি এ কথা কে বললো? আমার চাইতে বেশি ওনার কথায় কান্নার ছাপ। আমি বললাম আমার কারণে না তো কার কারণে? আমি যদি আপনার কোলে না উঠতাম, তাহলে কি আর এমনটা হতো? উনি বলল চুপ করো, ব্যথাটা এখনকার না। আমি বললাম এখনকার ব্যথা না এটা? আপনি তো আজ 2 দিন ঠিকই ছিলেন, তাহলে ব্যথাটা এখনকার না হলে কখনকার? উনি বলল আছে এক সময়কার। তবে আমি তোমার মায়ায় এতটাই বিবৃত হয়ে গেছিলাম যে ভুলে গিয়েছি যে আমার পাটা। উনি এতটুকু বলে থেমে গেলেন। আমি বললাম আমার পাটা কি? আমি খুব আকৃষ্ট হয়ে বলছি। উনি বলল কিছু না। উনি কথাটা এড়িয়ে যেতে চাইলেন। আমি বললাম বলুন না। উনি বলল ব্যথা আজকের না, আর তোমাকে তো আমি নতুন করে কোলে নিইনি যে তোমাকে কোলে নেওয়াতে আমার পায়ে ব্যথা পাবো। আমি বললাম আজকে না হলে কখনকার? আর আপনি এর আগে যতবার আমাকে কোলে নিয়েছেন, ততবারই আপনি শারীরিকভাবে ফিট ছিলেন। আজকে তো ফিট ছিলেন না। উনি বলল আজকেও ফিট ছিলাম, তবে পা তো ওই। উনি কিছু তো লুকাচ্ছেন, কিন্তু কি? ওনার নিখোঁজ হওয়ার সময়টায় ওনার সাথে কি ঘটেছিল, যার কারণে ওনার সবকিছু লুটপালুট হয়ে গেছে? আমি বললাম এই কি, বলুন না প্লিজ, কি হয়েছে আপনার? ওনার কাঁধে হাত রেখে কেঁদে উঠলাম আমি। উনি বলল কেঁদো না প্লিজ। যতটা না পায়ে ব্যথা পেয়েছি, তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছি তোমার চোখে পানি দেখে। আমার চোখের পানিগুলো মুছে দিয়ে বললেন। আমি বললাম আপনার সাথে এমন কি হয়েছে যা বারবার বলতে গিয়েও থেমে যাচ্ছেন? উনি বলল কিছুই হয়নি তো। আমি বললাম না তো, কিছু তো হয়েছে। না হয় আমার বরটা এতটা ফিট ছিল সবকিছুতেই, আমাকে কোলে নিয়ে ঘন্টার উপর ঘন্টা দাঁড়িয়েছিল। আর আজ আমার সেই বরটা আমাকে কোলে নিয়ে একদম এগোতেই এমন ভাবে পায়ে ব্যথা পেয়ে গেল। উনি বলল আরে বাদ দাও তো, ওই যে ওখানে এক পাতা ওষুধ আছে, ওখান থেকে একটা ওষুধ দাও আমাকে। আমাকে ওনার ড্রয়ারটা দেখিয়ে দিলেন। আমি বললাম কিসের ওষুধ এটা? ওনার হাতে ওষুধটা আর পানি দিয়ে বললাম। উনি বলল ঘুমের। বলে এক ঢুকে খেয়ে ফেললেন। ওনার হাত থেকে ওষুধটা নিব, তার জন্য একটা সেকেন্ড সময় দিল না। আমি বললাম আপনি ঘুমানোর ওষুধ কেন খান? আমি খুবই হতাশ হয়ে বললাম। উনি বলল বাহ রে, এমন একটা চোট পেয়েও ব্যথায় সারা রাত নির্ঘুমে কাটুক তাই না? আমি বললাম তাই বলে ঘুমের ওষুধ? আপনি জানেন না ঘুমের ওষুধ খাওয়া
স্বাস্থ্য আর হার্টের জন্য ক্ষতিকর। উনি বলল, জানি। আমি বললাম, তবুও খেলেন কেন? আর ঘুমের ওষুধ এখানে কোথা থেকে আসলো? এর মানে কি আপনি সবসময় ঘুমের ওষুধ খান? কয়েকটা ওষুধ দেখতে পেলাম। উনি বলল, সবসময় কিসের জন্য খাবো? আর ওষুধটা মাস দেড়েক আগে নিয়েছিলাম, তখন 2-3টা খেয়েছিলাম, তবে বাকিগুলো যে এমন ভাবে কাজে লাগবে তা ভাবিনি। সকালবেলা ঠিক 8টার দিকে দেখলাম একটা সিনজি এসে বাড়ির উঠোনের সামনে থামলো। তার ঠিক কিছুক্ষণ পর ওনাকে দেখলাম বেরিয়ে আসছেন। খোয়া খোয়া পায়ে হেঁটে চলছেন, খুব কষ্টে উনি হাঁটছেন। শাশুড়ি মা আর আপু রান্নাঘরে, এর ফাঁকে উনি বেরিয়ে গেলেন। ওনারা হয়তো ওনার এমন হাঁটা দেখে বাড়িতে তুলকালাম বাঁধিয়ে ফেলতেন। ঘন্টাখানেক পরে দেখি উনি সিনজি করে এসে পড়েছেন, তবে যেমন ভাবে ছিলেন তেমন ভাবে আসেনি। কি হয়েছে ওনার? ওনার এমন অবস্থা দেখে তো আম্মু চিৎকার করে পুরো বাড়ি কাঁপিয়ে দিল। এ কি, ওনার ডান পায়ের হাঁটু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই প্লাস্টার দিয়ে ব্যান্ডেজ করা। শাশুড়ি মা বলল, কিরে বাবা, কি হয়েছে তোর? পায়ের এই অবস্থা কেন? শাশুড়ি মা কান্না করতে করতে ওনাকে জিজ্ঞেস করলেন। উনি বলল, কিছু না আম্মু, হালকা ব্যথা পেয়েছি।